বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে কাছের ও দূরের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা একটি মডেল কোর্সের নিয়ে কথা বলবো, বিজনেস ইংলিশের। আমি স্ক্রিনের মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, শোভা মণ্ডল, প্রায় ক্লাসে দেখা যায়। ভালো আছেন আপনি? শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বোধহয় একদিন ক্লাস হয়েছে না ইতিপূর্বে? প্রিভিয়াসলি একদিন ক্লাস হ্যাঁ। নিয়েছেন এবং সিলেবাসের উপর হ্যাঁ। বোধহয় কথা বলেছিলাম, এবং জি পরবর্তী স্যার। ক্লাস নেওয়ার কথা ছিল সোমবারের দিন। মেবি এই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাসটি নেওয়া সম্ভব হয়নি। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, বিজনেস ইংলিশ। আপনাদের এই সাবজেক্টের নাম হচ্ছে বিজনেস ইংলিশ। কোর্স টাইটেল যেখানে থাকবে এটা কিন্তু থাকবে আইসিটি, আর সাবজেক্ট নেমে থাকবে বিজনেস ইংলিশ। তো সাবজেক্টটি গত পরীক্ষায় হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে ফাইন আর্টসের। ওখানে ইংলিশ ফর ফাইন আর্টস এই সাবজেক্টের নামকরণ করা হয়েছে, বাট আইসিটি ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত কোনো চেঞ্জের ঘটনা সংঘটিত হয়নি। সো এ পর্যন্ত এই সাবজেক্টের নাম বিজনেস ইংলিশ রয়ে গিয়েছে। যদি সাবজেক্টের নাম চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে সিলেবাসও চেঞ্জ হয়ে যাবে এবং এক্সাম মেথডটিও চেঞ্জ হয়ে যাবে। কমিউনিকেশন মেথডে তখন এই পরীক্ষা সংগঠিত হবে। বাট এখন প্রিভিয়াস সিস্টেমটাই অ্যাপ্লাই করা হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনটা গ্রুপের মধ্যে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, গ্রুপ এ, বি এবং সি। গ্রুপ এ এর মধ্যে সফট স্কিল। এই সফট স্কিলের মধ্যে থাকবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো এখানে কিন্তু আমরা কোনো ধরাবাঁধা আঙ্গিক নাই এর, যে কোথা থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে, কিভাবে আসবে। এ ধরনের কোনো বিধিবদ্ধ রুলস এর মধ্যে কিন্তু এটা সংগঠিত হবে না। অর্থাৎ এটা ইলাবোরেটেড একটা প্রসেস। যে কোনো আইটেমের উপরে ভিত্তি করে যে কোনো ভাবে এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। তো প্রিভিয়াস যে পরীক্ষা সংঘটিত হয়েছে, আমরা এখানে একটা মডেল কোশ্চেন আমরা উপস্থাপন করেছি, এবং গ্রুপ এতে এখানে কিন্তু 7টি এমসিকিউ দেখা যাচ্ছে। যেহেতু প্রিভিয়াস টাস্কে আমি এখানে দেখিয়েছিলাম যে 7টি এমসিকিউ এর উত্তর আপনাদের করতে হবে। এই 7টি এমসিকিউ এ আমরা দেখব যে কোন কোন ভাবে এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু একটি ফাইনাল পরীক্ষার প্রশ্ন। তো এই ফাইনাল পরীক্ষার প্রশ্নে 1 নাম্বার যে এমসিকিউটা দেখা যাচ্ছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, দেখেন এখানে লেখা আছে। তো এভাবে আমরা এর একটু উপরে লেখা আছে, all the question answer all the question from A and B and any three question from গ্রুপ সি। অর্থাৎ আমাদের এ এবং বি গ্রুপ থেকে সব প্রশ্নের উত্তর করতে হবে, বাট গ্রুপ সি তে কিন্তু আলটিমেটলি উইদিন 4 আমরা অ্যান্সার করব 3, উইদিন 4, অর্থাৎ 3টি কোশ্চেনের উত্তর করব। সেখানে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু শুধুমাত্র গ্রুপ সি তে আমরা পাবো। এ এবং বি তে আসলে কোনো অল্টারনেটিভ প্রশ্ন এখানে কিন্তু থাকবে না। তো এখানে আমরা যে 7টি এমসিকিউ দেখছি, অনুরূপ এমসিকিউ কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। তো এমসিকিউ এর আসলে ধরাবাঁধা কিন্তু কিন্তু কোনো আঙ্গিক নাই, অর্থাৎ কোন জায়গা থেকে আসবে এটা বলা যাবে না। গ্রামাটিক্যাল যে কোনো রুলস এর আলোকে এটা আসতে পারে, এবং জেনারেল নলেজের উপরে ভিত্তি করে এটা আসতে পারে, সাবজেক্টিভ মেথডের উপরে ভিত্তি করেও এটা আসতে পারে। অর্থাৎ ইলাবোরেটেড এরিয়া কিন্তু এই এমসিকিউ এর। তবে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো সংঘটিত হয়েছে, সব পরীক্ষাগুলোর মধ্যে যে প্রশ্ন আসছে আমাদের, এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ বলা যায়।
এবং যেটা স্টুডেন্টদের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা এমসিকিউ এর প্রশ্নের উত্তর দিতে যেয়ে যেটা ব্যর্থ হবেন, অর্থাৎ যেটা কঠিন মনে হবে, সেটা কিন্তু আপনারা একটু দেরিতে অ্যান্সার করার চেষ্টা করবেন। দেরিতে অ্যান্সার করলে এখানে একটা ফিডব্যাক আসার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি এখন এমসিকিউ এর এই মডেল কোশ্চেনটি কিভাবে আসছে, যেখানে আমাদের 7টি এমসিকিউ থাকবে, 7 এমসিকিউ, 1 মার্কস ইকুয়াল টু 7 মার্কস। তো নাম্বার 1 এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, which one of the following can be used for strongly agreeing? strongly agreeing অর্থাৎ খুব শক্তিশালী ভাবে সম্মতি জ্ঞাপন করার জন্য কোন ওয়ার্ড গুলো এখানে গ্রহণযোগ্য, অর্থাৎ কোন অপশনটা এখানে গ্রহণযোগ্য। আমি স্ট্রংলি এগ্রিইং করব, কারোর সাথে সম্মতি জ্ঞাপন করব, বাট তার মধ্যে একটা শক্তিশালী ভাব থাকবে, আকর্ষণীয় ভাব থাকবে। তো এখানে আমাদের অপশন চলে আসছে, 3 অপশন। তো এখান থেকে আমরা একটা অপশনকে আমরা সিলেক্ট করব। তো নাম্বার 1 আছে ইউ মে বি রাইট, তুমি সঠিক। নাম্বার 2, আই গেজ ইউ আর রাইট, আমি অনুমান করি যে তুমি সঠিক অবস্থায় আছো। নাম্বার 3, অ্যাবসলিউটলি, সত্যিকার অর্থে। তো এই 3 অপশনের মধ্যে আমরা হুইচ কারেক্ট অ্যাকর্ডিং টু আওয়ার ওপিনিয়ন, এখানে আমরা কোনটাকে সিলেক্ট করব। আমার ম্যাডামের নামে এক ছাত্রী এখানে দেখতে পাচ্ছি, শোভা মণ্ডল, শোভা বড়ুয়া। কি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? जी सर। হ্যাঁ, তা এখানে আমরা কোনটা সিলেক্ট করব, এটা কিন্তু একটা প্রশ্ন, এই প্রিভিয়াস পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, মানে এই বছরের পূর্বে ফাইন আর্টসে এই প্রশ্নটা হয়েছিল। তো আমরা কোনটাকে সিলেক্ট করব, এই 3টে অপশনের মধ্যে আমরা কোনটাকে নিতে পারি? স্ট্রংলি অ্যাগ্রি, এটা কিন্তু জাস্ট গ্রামাটিক্যাল কোনো বিষয় না, এটা কিন্তু একটা গেজ বলা যেতে পারে, একটা অনুমান ভিত্তিক বিষয়ের উপরে ভিত্তি করে এই প্রশ্নের উত্তরটা আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেনারেল স্কিলনেস এর উপরে ভিত্তি করে এটা সংগঠিত হবে। তো আমরা মনে হয় এখানে আই গেস মানে আমি অনুমান করি, এটা কিন্তু আনুমানিক একটা বিষয়। টু মে বি রাইট, এটা কিন্তু হতেও পারে নাও পারে। আর অ্যাবসলিউটলি, এটা কিন্তু সত্যিকার অর্থে অর্থাৎ ইসেনশিয়ালি বলা যেতে পারে। তো সো আমরা এখানে কিন্তু অ্যাবসলিউটলি এই নাম্বার 3 এটাকে কিন্তু আমরা সিলেক্ট করব। তো অ্যাবসলিউটলি সত্যিকার অর্থে, অর্থাৎ আমি যে প্রশ্নটা আপনাকে করছি এই প্রশ্নের উপরে আপনি ইতিবাচক তথ্য পোষণ করতে যে আপনি বলছেন যে অ্যাবসলিউটলি স্যার, সত্যিকার অর্থে এটা সঠিক রয়েছে তথ্যটি। তো আমরা এখানে কিন্তু এই অ্যাবসলিউটলি এটাকে কিন্তু আমরা সিলেক্ট করছি অ্যান্সার হিসাবে। হুম, এই যে অ্যাবসলিউটলি, এটাকে আমরা অ্যান্সার পাচ্ছি। এরপরে আমরা বি অপশনে আসবো, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ পোলাইট রিকোয়েস্ট। এই যে 3টে অপশন রয়েছে আমাদের এখানে, এই 3 অপশনের মধ্যে আমাদের কোনটা, অর্থাৎ কোন অপশনটি পোলাইটলি রিকোয়েস্ট, পোলাইটলি রিকোয়েস্ট বলা হয় ভদ্রচিত অনুরোধ, অর্থ প্রকাশ করতে আমাদের কোন অপশনটাকে আমরা কাজে লাগাতে পারবো। এখানে কিন্তু 3টে অপশন রয়েছে। কুড ইউ প্লিজ চেঞ্জ ইউর সিট, আপনি কি আপনার সিটটা চেঞ্জ করতে পারেন? চেঞ্জ ইউর সিট, সিটটা পরিবর্তন করুন, অর্থাৎ আসন পরিবর্তন করুন। নাম্বার 3, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করি টু চেঞ্জ দ্য সিট, সিটটা চেঞ্জ করতে। পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রচিত, ভদ্রচিত অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে আমার কোন অপশনটা এখানে গ্রহণযোগ্য বলে মনে হয়। তো আমরা এখানে কিন্তু 3টা অপশন দেখছি। নাম্বার 1, প্রথম যে অপশনটা রয়েছে, এখানে একটা অনুনয়ের সাথে একটা আবেদন করা হচ্ছে, অর্থাৎ প্রশ্নকারী কি করছে, অ্যাপ্লাই করছে যে আপনি কি আপনার সিটটা একটু পরিবর্তন করে নিবেন। অর্থাৎ এখানে কিন্তু নেয়ার কথাও তাকে বলা হয়নি, নিতে হবে এমন কোনো নির্দেশনাও তাকে দেওয়া হয়নি। অথচ নাম্বার 2তে কিন্তু চেঞ্জ ইওর সিট, আপনার সিটটা পরিবর্তন করুন, এখানে কিন্তু অর্ডার করা হয়েছে। এবং নাম্বার 3তে এখানে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। তো নাম্বার 2 এবং 3 এখানে কিন্তু আমাদের অর্ডার এবং রিকোয়েস্ট দুইটার সম্পৃক্ততায় এখানে
আসছে, এবং নাম্বার ওয়ানে কিন্তু একটা অপশন হয়ে গেছে, অর্থাৎ সে সিটটা চেঞ্জ করতেও পারে, নাও পারে। এই ব্যাপারে তার কিন্তু একটা অপশন রয়ে গেছে তার, এর মধ্যে মানে তার মধ্যে একটা অপশন রয়ে গেছে, সে ইচ্ছা করলে এই সিটটা পরিবর্তন করবে অথবা না করবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু অ্যান্সারটাকে সিলেক্ট করছি, উড ইউ প্লিজ চেঞ্জ ইউর সিট, এটা। তো এখানে দেখেন এই যে অপশনটাকে আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি, এটাও কিন্তু আসলে গ্রামাটিক্যাল কোনো অপশন নয়, এটা কিন্তু আসলে গ্রামাটিক্যাল কোনো বিষয় নয়। এখানেও যে বিষয়টি আসছে এটাও কিন্তু আপনার জেনারেল স্কিলনেস এর উপরে ভিত্তি করে এই উত্তরটাকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে অ্যান্সারটাকে। তো এরকম ধরনের অধিকাংশ এমসিকিউ গুলো কিন্তু এভাবেই আসছে, আমরা যেগুলো দেখছি। নাম্বার 3, এরপর আমরা উইল হোল্ড এ মিনিট, আমরা 1 মিনিট সময় নিব, আর দেন উই উইল হ্যাভ টু গো, তারপরে আমরা কিন্তু কি করব, এখান থেকে চলে যাব, এখান থেকে প্রস্থান করব। তো এখানে হেয়ার হোল্ড অন, এই হোল্ড অন এটা হচ্ছে ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ। এই হোল্ড অন মিন্স, অর্থাৎ হোল্ড অন এর অর্থটা কি? এখানে অপশনে আমরা দেখছি যে ওয়েট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্টপ, এবং নাম্বার 3 স্টার্ট। তো আমরা ওয়েট শব্দের অর্থ আমরা জানি অপেক্ষা, নাম্বার 2 স্টপ, স্টপ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, নাম্বার 3 হচ্ছে স্টার্ট, স্টার্ট শব্দের অর্থ হলো যাত্রা শুরু করা। তো এখানে হোল্ড অন, যদি আমরা নাকি এই শব্দটার অর্থ না জানি, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দ্য রাইট মিনিং অফ দ্য ওয়ার্ড, এটা কিন্তু অত্যন্ত আসলে কঠিন হয়ে যাবে। সো আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটার অর্থ কিন্তু আমাদের প্রথমে জানার চেষ্টা করতে হবে। যদি অর্থ না জানি তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো আমরা হোল্ড অন শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা হবে, না থেমে যাওয়া হবে, না যাত্রা শুরু করা হবে। এখানে কিন্তু আমরা, তো যদি এখানে অপেক্ষা করা হয় তাহলে আমরা ওয়েটটাকে অ্যান্সার করব, যদি যাত্রা শুরু করা হয় তাহলে স্টার্ট, আর যদি থেমে যাওয়া অর্থ আসে তাহলে আমরা এখানে কিন্তু কি করব, স্টপ, এই অর্থটা আমরা সিলেক্ট করব। তো আমরা এই অ্যান্সারটাকে কিন্তু আগামী ক্লাসে আমরা এই অ্যান্সারটাকে সিলেক্ট করার চেষ্টা করব। আপনারা যারা অনলাইনে আছেন বা নাই, এখান থেকে তথ্যটা নিয়ে একটু ট্রাই করবেন যে আসলে এর অর্থটা কি আসতে পারে এই অপশনগুলোর মধ্যে। আমি কিন্তু এই অপশনটা আপনাদেরকে সিলেক্ট করে দিলাম না, তো এটা এখানে থাকলো। তো আমরা এরপর নাম্বার ডি তে আসবো। নাম্বার ডি, আর একটা এখানে মাল্টিপল চয়েস আমরা দেখতে পাচ্ছি যে হি উইল মুভ টু অ্যানাদার কান্ট্রি টু ক্যারি অন হিজ ওয়ার্ক। দেখেন এখানে ক্যারি অন, এখানে একটা ক্যারি অন শব্দের অর্থ আমরা জানি চালিয়ে যাওয়া, চালু থাকা। তো এখানে টু বিগেইন শুরু করা, টু কন্টিনিউ, কন্টিনিউ করা, এবং টু হ্যাভ অ্যান এন্ড প্রান্ত সীমায় নিয়ে আসা। তো এই যে তিনটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই তিনটা অপশনের মধ্যে আমরা চালিয়ে যাওয়া, আলটিমেটলি এর অর্থটা বলে দিয়েছি কিন্তু চালিয়ে যাওয়া। তো ক্যারি অন শব্দের অর্থ আসলে চালিয়ে যাওয়া। তো এখানে আমরা কিন্তু অ্যান্সারটা সিলেক্ট করছি কোনটা, এই যে টু কন্টিনিউ, এটা কিন্তু আমাদের অ্যান্সার হিসাবে আসবে। তো আমরা যদি এই ক্যারি অন শব্দের অর্থটা আমরা না পাই, না জানতে পারি, তাহলে কিন্তু এই টু কন্টিনিউ এই অর্থটাকে সিলেক্ট করা আমাদের জন্য কঠিন। তো সবকিছুর মূল হচ্ছে যখন আমরা আমাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আমাদের ভিউকে আমরা ট্রান্সফার করতে যাব, তখন কিন্তু ওই ভাষাটিকে আমাদের নিজস্ব ভাষায় আলটিমেটলি ট্রান্সফার করেই কিন্তু আমাদেরকে সঠিক তথ্যটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে হবে। সো আমরা ট্রাই করব অন্য ভাষা থেকে যখন আমরা কোনো তথ্য আহরণ করার চেষ্টা করব, তখন আলটিমেটলি ওটাকে কনভার্ট করব আমাদের নিজেদের ভাষার মধ্যে। সো এখানে যেমন ক্যারি অন শব্দের অর্থ যদি আমি না জানি, তাহলে কিন্তু এর সঠিক উত্তরটা আইডেন্টিফাই করা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। নাম্বার নাম্বার, এরপর আমরা আরেকটা অপশনে চলে আসছি। দেখেন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, শূন্যস্থান পূরণ, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। এরকম শূন্যস্থান পূরণে এখানে কিন্তু আমাদের এই যে শূন্যস্থান পূরণটা করতে বলা হয়েছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, আলটিমেটলি এই সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা একটা গ্যাপ দিয়েছি। এই গ্যাপই
অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে যাতে করে সেন্টেন্সটি কি করতে পারে, প্রুভ করতে পারে, তার অরিজিন মিনিংটাকে সে প্রুভ করতে পারে। সো আমরা এখন ট্রাই করি এখানে কোন শব্দটি বলবে, দিস ওয়ার্ড ইজ কারেক্টিং দিস গ্যাপ। তো এখানে আমরা দেখি সেন্টেন্সটা কিভাবে লেখা হয়েছে। সেন্টেন্সটি এখানে বলা হয়েছে দ্য প্রজেক্ট ওয়াজ জয়েন্ট। এই প্রকল্পটা ছিল জয়েন্ট, শব্দের অর্থ হলো জয়েন্ট গ্যাপ বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুইটা দেশের মধ্যে একটা যৌথ, তারপরে গ্যাপ রয়েছে দুইটা দেশের মধ্যে। এই প্রকল্পটা একটা যৌথ কি ছিল, এখানে কিন্তু অপশনের তিনটা অপশন, এখানে অ্যাকর্ডিংলি 3 অপশনস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ভয়েজ, VOYAGE, ভয়েজ। ভয়েজ শব্দের অর্থ হচ্ছে সমুদ্র যাত্রা। নাম্বার 2 ভেঞ্চার, ভেঞ্চার শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ, VENTURE, ভেঞ্চার উদ্যোগ। এরপরে হচ্ছে জার্নি, জার্নি শব্দের অর্থ হলো যাত্রা। তো এই যে তিনটা অপশন এখানে আসলে সিলেক্ট করা, এই তিনটা অপশন এখানে দেখানো হয়েছে, এই তিনটা অপশনের মধ্যে একটিকে কিন্তু আমরা গ্রহণ করব। তো এই সেন্টেন্সের অর্থ যদি না জানি তাহলে কিন্তু এটা একেবারেই অসম্ভব হয়ে পড়বে যে কোন ওয়ার্ডটি আমরা এখানে সিলেক্ট করব। তো এখানে যে ওয়ার্ডটি আমরা নিতে যাচ্ছি, দেখি আমরা প্রথম ওয়ার্ডটা এখানে গ্রহণ করে দেখি। দ্য প্রজেক্ট ওয়াজ জয়েন্ট হজ বিটুইন দ্য টু কান্ট্রিজ। হজ শব্দের অর্থ হচ্ছে সমুদ্র যাত্রা, সঙ্গত কারণে এই প্রজেক্টের সাথে সমুদ্র যাত্রার আসলে কোনো রিলেশন নেই। সো নাম্বার 1 কে আমরা কিন্তু অ্যাভয়েড করছি, কারণ অর্থের সাথে আমাদের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সাথে অর্থের কোনো রকম সম্পর্ক নাই। সো আমরা ফার্স্ট যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করলাম। নাম্বার 2 হচ্ছে ভেসার, ভেসার শব্দের অর্থ হলো উদ্যোগ, উদ্যোগ যেটা আমরা বলছি, এই উদ্যোগটা হচ্ছে দ্য প্রজেক্ট ওয়াজ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুইটা দেশের মধ্যে এই প্রকল্পটা একটা যৌথ উদ্যোগ। আর জার্নি শব্দের অর্থ যাত্রা। সো আমরা কিন্তু অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা নাম্বার 2 অপশনটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ অর্থের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ এটি, এটি আসলে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। সো আমরা ভেঞ্চার শব্দটাকে এখানে গ্রহণ করছি এবং দেখি আমরা word venture is inserted in this position, then the sentence will be the same meaning. The project was a joint venture between the two countries. এই প্রজেক্টটা হচ্ছে একটা যৌথ উদ্যোগ দুইটা দেশের মধ্যে। তাহলে কিন্তু এখন কি, নাও দ্য সেন্টেন্স ইজ স্টেটেড অ্যাজ এ রাইট ওয়ান, কিন্তু এখন এটা সঠিক একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। সো ভেঞ্চার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস পজিশন। দেন আমরা এফ নাম্বার যে এটা রয়েছে এখানে অপশনটা রয়েছে, দেখি এফ নাম্বারে কি আছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। এখানে কিন্তু আমরা আরো একটা গ্যাপ ফিলিং দেখতে পাচ্ছি। এখানে আছে হি ইজ গ্যাপ প্রোগ্রামিং, হি ইজ লেম, গুড অ্যাট, ফর গুড। তো এই তিনটা অপশন কিন্তু এখানে আছে। তো হি ইজ গ্যাপ প্রোগ্রামিং, এখানে কিন্তু গ্যাপটা যতক্ষণ না পর্যন্ত আমরা ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত এই সেন্টেন্সটার অর্থ কিন্তু আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না। সো লেম, লেম শব্দের অর্থ কি? লেম শব্দের অর্থ হচ্ছে খোড়া, অকেজো। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, এবং ফর গুড শব্দের অর্থ হলো চিরতরে। তো এখানে যখন আমরা অর্থ তিনটা অপশনের অর্থটা আমাদের ভাষায় আমরা রপ্ত করতে পেরেছি, তখনই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অলরেডি এখানে কি হবে। তো দ্য প্রোগ্রাম ইজ লেম প্রোগ্রামিং, সে প্রোগ্রামিং এ খোড়া, সে প্রোগ্রামিং এ অকেজ। তো এই ধরনের নেতিবাচক তথ্য বহনকারী কোনো সেন্টেন্স তখনই আমরা গ্রহণ করব যখন আসলে ইতিবাচক কোনো তথ্য আমরা খুঁজে পাবো না, অর্থাৎ when you don't find out any appropriate word in this position, তখন আমরা কি করব, দেন we will take the less one, তখন আমরা কিন্তু less oneটা গ্রহণ করব। বাট যদি অ্যাপ্রোপ্রিয়েট ইতিবাচক কোনো তথ্য আমরা খুঁজে পাই তাহলে কিন্তু নেতিবাচক কোনো তথ্যকে আমরা গ্যাপ ফিলিং এ নিয়ে আসবো না। যদি আমরা সেন্টেন্সটাকে, if the sentence is build up accordingly, then he is lame programming, the sentence is correct, but এটা কিন্তু ইফেক্টিভলি কারেক্ট নয়। এটা আসলে ইফেক্টিভলি না পেয়ে এটা কিন্তু নেগেটিভলি কারেক্ট হয়েছে। সঙ্গত কারণে যখন ইফেক্টিভলি ওয়ার্ড আমরা খুঁজে পাবো তখন নেগেটিভ অ্যাটিটিউডকে মাস্ট বি অ্যাভয়েডেড। তো সো আমরা গুড অ্যাডটাকে এখানে গ্রহণ করব। যদি আমরা গুড অ্যাড গ্রহণ করি, এই ওয়ার্ডটাকে গ্রহণ করি এখানে, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে,
এখানে সেন্টেন্সটি একটা ইতিবাচক তথ্য বহন করবে। দেখেন, হি ইজ গুড এট প্রোগ্রামিং, সে প্রোগ্রামিং এ দক্ষ, সে একটা প্রোগ্রামিং এ দক্ষ। তাহলে কিন্তু আমরা ইতিবাচক তথ্যটাকে গ্রহণ করতে চেয়েছি, নেতিবাচক তথ্যকে আমরা কিন্তু আলটিমেটলি অ্যাভয়েড করতে চেয়েছি। বাট যদি আমরা এই সেন্টেন্সটাকে হিজ নেম প্রোগ্রামিং, তাহলেই কিন্তু সেন্টেন্সটা শুদ্ধ, অসুবিধা নাই। বাট এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে ইফেক্টিভ, একটা হচ্ছে ইনকারেক্ট বলা যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সো আমরা কিন্তু গুড একটাকে এখানে গ্রহণ করছি। তাহলে আমরা নাম্বার 6 অপশনে চলে আসছি আলটিমেটলি। এরপরে এমসিকিউ ছিল আমাদের 7 এমসিকিউ। নাম্বার 7 নম্বর এমসিকিউ হচ্ছে দ্য টার্ম ইমেইল স্ট্যান্ডস ফর। তো ইমেইল স্ট্যান্ডস ফর, ইমেইলটার ফুল মিনিং কি? এটা আমরা আজ না, ইমেইল চালু হওয়া অবধি এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই যে 7টি এমসিকিউ আমরা দেখলাম, এই এমসিকিউ গুলোর মধ্যে সব থেকে সহজ ভাবে গ্রহণযোগ্য যে সেন্টেন্সটি, যে অপশনটি আসছে সেটা হচ্ছে দ্য ইমেইল স্টার্টস ফর। ইমেইলটার অর্থ কি, বা কিসের উপরে দাঁড়িয়ে আছে, বা কিসের জন্য প্রযোজ্য? এখানে কিন্তু 3টে অপশন অ্যাকর্ডিংলি দেওয়া হয়েছে: ইলেকট্রনিক মেইল, ইকোনমিক মেইল, ইকোলজিক্যাল মেইল। তো এই 3টে অপশনের ইলেকট্রনিক মেইলটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমরা জানি, আমাদের জানা আছে বা সবাই জানে। তাহলে এই তথ্যটা কিন্তু সঠিক। অন্য দুইটা কেন সঠিক হবে না, এই বিষয়টা যদি আমরা জাস্টিফাই করি তাহলে দেখব। দেখেন, ইকোনমিক মেইল, ইকোনমিক মেইল যে বিষয়টা আমরা এখানে অপশন হিসেবে সিলেক্ট করেছি, এটি কিন্তু প্রকৃতপক্ষে মেইলের মাধ্যমে ইকোনমিক মেইলটা সংগঠিত হয়। মেইলটা শব্দের অর্থ, মেইলটা হচ্ছে একটা তথ্য প্রেরণের ফ্রেম বলা যেতে পারে এটা। এই ফ্রেমের মাধ্যমে তথ্যকে আদান প্রদান করা হয়, যেমন প্রিভিয়াসলি আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান করতাম। আলটিমেটলি পরবর্তীতে আমরা ওই যে ল্যান্ড ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান করেছি, এর পরবর্তীতে আপডেট অনেক তথ্য আবিষ্কার হয়েছে। তো এর মধ্যে এই তথ্যগুলোর মধ্যে ইলেকট্রনিক মেইল হচ্ছে একটা অত্যন্ত জনপ্রিয় একটা বার্তা। এই জনপ্রিয় বার্তাটা হচ্ছে যে কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটা চাই অর্থনৈতিক, চাই বাণিজ্যিক, চাই একাডেমিক, যে কোনো ধরনের তথ্য এর ভিতরে সম্পৃক্ত হতে পারে। সো আমরা কিন্তু ইলেকট্রনিক মেইলটাকে একটা ফ্রেমে আবদ্ধ করছি, এবং যা যে তথ্যটা কিন্তু আলটিমেটলি যে কোনো ক্ষেত্রের উপরে প্রয়োগ করা যেতে পারে, এই ফ্রেমটা সঙ্গত কারণে ইমেইলটা ইলেকট্রনিক মেইল হিসেবে কাজ করবে, ইকোনমিক মেইল নয়। অর্থাৎ ইলেকট্রনিক মেইলটা ইকোনমিক মেইলের উপরে যেমন ব্যবহার করা যাবে, আলটিমেটলি অন্য মেইলের উপরেও ব্যবহার করা যাবে। সঙ্গত কারণে এটা ইমেইলটাই হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো ইকোলজিক্যাল মেইল, পরিবেশগত যে মেইল, এটা আলটিমেটলি আমরা আলোচনা করেছি অলরেডি। তো এখানে আমরা ইমেইলটা কিন্তু ইলেকট্রনিক মেইল হিসেবেই দেখছি। তো আমরা কিন্তু এখানে 7 এমসিকিউ, অর্থাৎ 7টি এমসিকিউ এর উপরে আলোচনা করলাম। দেখেন, এখানে কিন্তু গ্রামাটিক্যাল যে অপশন গুলো কিন্তু খুব কম দেখা গিয়েছে। এখানে জেনারেল নলেজের উপরে ভিত্তি করেই কিন্তু সংঘটিত হয়েছে, জেনারেল নলেজের উপরে ভিত্তি করেই কিন্তু অপশনগুলো সংঘটিত হয়েছে। সো গ্রামাটিক্যাল অপশন কিন্তু এখানে তেমন কিছু দেখা যায়নি। তো আমরা এই 7টি এমসিকিউ নিয়ে কথা বললাম। এই এমসিকিউ গুলো আপনারা ঠিক এভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং অত্যন্ত সহজ এমসিকিউ আশা করা যায় আসবে। পূর্বে যে এমসিকিউ গুলো আসছে অধিকাংশই অত্যন্ত ইজি আর কি। তো আপনাদের জন্য উপযোগী, আপনারা মোটামুটি একটু চেষ্টা করলে এটা হয়ে যাবে। তো এ পর্যন্ত যে কথা বলেছি, আপনি কি শুনে বুঝতে পেরেছেন কথা? আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। কোনো সমস্যা? না স্যার, সমস্যা না। একেবারেই নাই সমস্যা? আচ্ছা, আর একটু কথা বলবো, শর্ট একটু কথা বলার পরে আগামী ক্লাসে এর বাকি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, গ্রুপ বি তে তাহলে কিন্তু কোনো অপশন থাকবে না প্রশ্নের, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে আমরা সফট স্কিলে কিন্তু আমরা এমসিকিউ পেয়েছি। আর এখানে কিন্তু আমরা স্পিকিং স্কিল, গ্রুপ বি তে থাকবে স্পিকিং স্কিল, অর্থাৎ কিভাবে আপনি স্পিকিং করবেন একজন আরেকজনের সাথে, এটাকে মডারেট, কথা বল। এটাকে আপডেট করতে, এটাকে আপডেট করতে
ইমপ্রুভ করতে কিন্তু যে কৌশলগুলো, যে স্ট্র্যাটেজিগুলো আমরা অবলম্বন করব, যে স্ট্র্যাটেজিগুলোর আশ্রয় গ্রহণ করব, সেই স্ট্র্যাটেজিগুলোর উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে লিখব। মনে রাখতে হবে এই পরীক্ষাগুলো কিন্তু 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা পরীক্ষায় কিন্তু আলটিমেটলি 30 মার্কসের পরীক্ষা হবে। যদিও 30 মার্কস কাউন্ট হবে, এটা কিন্তু আসলে প্রায় 100 মার্কের মতোই কিন্তু উত্তরপত্র আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যে 4টা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, দেখেন 4টা প্রশ্নের নাম্বার 1 অর্থাৎ 2, প্রথম কিন্তু 1 নম্বরে চলে গেল মাল্টিপল চয়েস, যেটা নাকি সফট স্কিলে ছিল। সেকেন্ডলি গ্রুপ বি, এখানে কিন্তু মার্কস 2 করে থাকবে, অর্থাৎ 2 মার্কস থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে 8 মার্কস। তাহলে 8 আর 7 15 গেল, এবং রাইটিং স্কিলে 15 থাকবে, এই 30 মার্কস টোটাল। তো 2 নম্বর প্রশ্নটা কি আসছে এখানে, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ এনি টু। আপনাদের 3টা ফ্রেজ থাকবে, ইডিয়াম ফ্রেজ। এই 3টা ইডিয়াম ফ্রেজের মধ্যে 2টা ইডিয়াম ফ্রেজের উত্তর করতে হবে। এবং এই ফ্রেজগুলোর উত্তর কিভাবে করবেন, এখানে 3টা ফ্রেজ লেখা হয়েছে, দেখেন। এ উইন উইন সিচুয়েশন, অর্থাৎ জয় জয়াকার অবস্থা যখন কোনো খেলা সংঘটিত হয়, শেষ রানে মানুষের যে উল্লাস তৈরি হয়, এই উল্লাসটা বোঝাতে এ উইন উইন সিচুয়েশন, এই ফ্রেজটা ব্যবহার করা হয়। এবং নাম্বার বি তে বলা হয়েছে ইট এ নাটসেল, সঙ্গোপনে। এরপরে নাম্বার সি তে বলা হয়েছে দ্য লায়ন্স শেয়ার, সিংহভাগ। এই যে 3টা আপনার ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এই 3টা ইডিয়াম ফ্রেজের মধ্যে 2টা আপনারা উত্তর করবেন। উত্তরটা কিভাবে করবেন, প্রথমে ফ্রেজটা লিখবেন, তারপরে এর অর্থটা লিখবেন। অর্থটা কিন্তু আমরা প্রিভিয়াসলি লিখেছি বাংলায়, কিন্তু এখানে বাংলায় লেখার অপশনটা নাই, আসলে আপনাদের ইংরেজিতেই লিখতে হবে এটা। তো আমি নেক্সট ক্লাসগুলোতে এগুলো দেখাবো, আপনি এর অর্থটা ইংরেজিতে লিখবেন। এরপরে হচ্ছে ইংরেজিতে অর্থ লেখার পরে প্রথমে ফ্রেজটা লিখলেন, তারপরে ইংরেজিতে অর্থ লিখবেন, তারপরে এর একটা বাক্য রচনা, যেটা বলে সেন্টেন্স মেকিং করবেন। এই 2টা অপশন আপনাকে সঠিক রাখতে হবে, অর্থাৎ 2টা নয়, 3টা অপশনে সঠিক রাখতে হবে। প্রথমে আপনি ইডিয়াম ফ্রেজটা লিখবেন, তারপরে একটা হাইফেন দিয়ে এখানে মিনিং লিখবেন ব্র্যাকেটের মধ্যে, তারপরে আর একটা হাইফেন দিয়ে, আর ব্র্যাকেট দেবেন না, এখানে একটা কিন্তু আলটিমেটলি সেন্টেন্স তৈরি করবেন, যে সেন্টেন্সের মধ্যে অবশ্যই এই মূল যে বিষয়টা, অর্থাৎ এই যে কি বলা যায়, যে মূল ইডিয়াম ফ্রেজটা কিন্তু মাস্টলি ইনক্লুডেড ইন দিস সেন্টেন্স, এটা কিন্তু অবশ্যই ইনক্লুড করতে হবে। এরপর নাম্বার 3 দেখেন একটা প্রশ্ন আসছে, তাহলে আমরা জেনে নিলাম যে 2 নম্বরে কিন্তু অবশ্যই কি আসবে, ইডিয়াম ফ্রেজ আসবে, এবং 3টা আসবে, 2টার উত্তর করতে হবে। কিভাবে উত্তর করতে হবে সেটা কিন্তু আমি আলটিমেটলি আপনাদেরকে এখনই বলে দিয়েছি। এবার নাম্বার 3, সাপোজ ইউ ওয়ান্ট মিট with the manager of a bank. Now write a short conversation between you and the receptionist. এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে সাক্ষাৎ করতে চান। ব্যাংকের ম্যানেজারের রুমের দারোয়ান যে রয়েছে, অথবা যে রিসিপশনিস্ট রয়েছে, দারোয়ান না হোক, রিসিপশনিস্ট যে রয়েছে, এই রিসিপশনিস্টের কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে যে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছেন। তো এখানে কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে আপনার কোনো কনভারসেশন ক্রিয়েট করতে হবে না। আপনি আলটিমেটলি ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রিসিপশনিস্টের কাছে যেয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন যে কিভাবে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবেন। সো আপনাকে কনভারসেশনটা করতে হবে অবশ্যই রিসিপশনিস্টের সাথে। তো এখানে রিসিপশনিস্ট এবং আপনার মধ্যে একটা ছোট্ট কথোপকথন হবে, এটাকে বলা হয় ডায়লগ। এবং এই ডায়লগটাকে আমরা আসলে শর্ট কনভারসেশন বলি। এই শর্ট কনভারসেশনটা কমপক্ষে 5টি অপশনে তৈরি করতে হবে, অর্থাৎ 5টি স্টেপে তৈরি করতে হবে। অর্থাৎ 5 জায়গায় আপনি থাকবেন এবং 5 জায়গায় অপোজিশন যে আছে সে থাকবে, অর্থাৎ 5 জায়গায় আপনি আছেন এবং 5 জায়গায় রিসেপশনিস্ট আছে। তাহলে আলটিমেটলি কিন্তু এখানে 10টি সেন্টেন্স তৈরি করতে হচ্ছে। যেমন হ্যালো দিয়ে শুরু করতে পারেন, বা আদার্স যে কোনো সম্বোধন আপনি করতে পারেন। এটা অ্যাকর্ডিংলি ডিপেন্ডিং অন ইউর ওন ওপিনিয়ন, ওন থট, ওন থিঙ্কিং, আপনার নিজস্ব চিন্তা ভাবনার উপরে নির্ভর করে পোলাইট একটা সম্বোধন আপনাকে কিন্তু এখানে করতে হবে। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে এটা দেখানোর চেষ্টা করব, এই যে শর্ট কনভারসেশনটা আছে। এরপরে নাম্বার 4, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনালি। শেষ।